হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের যে সায়েন্সের সিরিজ চলছিল রেগুলার রাত 8টা থেকে, আজকে ফিজিক্সের 8 নাম্বার লাইভ সেশন নিউটনস ল এর সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন এবং অ্যান্সার সম্পূর্ণ বর্ণনা সহ আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, এই ধরনের সিরিজগুলি তোমাদের আপকামিং রেলওয়ে সহ ডাব্লিউবিপি উইথ কেপি পিএসসি সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু খুবই এফেক্টিভ হচ্ছে। ঠিক আছে, বাইলিঙ্গুয়ালি সিরিজগুলো চলছে এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে সমস্ত সেশনগুলো আমরা চালাচ্ছি। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের ক্লাস রুটিন রোজ সকাল 7টা থেকে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে, সন্ধ্যে 7টায় ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে, সায়েন্স থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই এর লাইভ সেশন থাকছে রাত 10টা থেকে, সম্পূর্ণটাই বাইলিঙ্গুয়ালি। ঠিক আছে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। দ্য ল অফ গ্র্যাভিটেশন ওয়াজ গিভেন বাই, অর্থাৎ মহাকর্ষের সূত্রটি দিয়েছিলেন কে? দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা। ঠিক আছে, এছাড়াও প্রচুর পরীক্ষা এসছে, গ্যালিলি, আইজাক নিউটন, আইনস্টাইন নাকি চার্লস ডারউইন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইজাক নিউটন। ঠিক আছে, তো মহাকর্ষ সূত্র থেকে আমাদের কি বলা হচ্ছে? ধরো দুটো বস্তু আছে, দুটো পার্টিকেল আছে, দুটো পার্টিকেলের একটার ভর m1 আর একটার ভর হয়ে গেল m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দেখা গেল d। ঠিক আছে, তাহলে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে বলা হচ্ছে যে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে যদি আমরা f ধরি, তাহলে এটা হয়ে যাবে m1 m2 বাই d স্কোয়ার, অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের সঙ্গে কি হয়ে যাবে? ব্যস্তানুপাতিক হয়ে যাবে আকর্ষণ বা বিকর্ষণ বল, এবং এই যে বস্তু দুটো তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা একবার এই জিনিসটা বলতে পারি। এবং এই ভ্যারিজাস চিহ্নটা তুলে দিতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, সেটা হচ্ছে জি নিয়ে চলে আসবো আমরা। কনস্ট্যান্টটাকে জি বলা হয়, এইটা জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তো চলে আসো পরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিফাইন্ড বাই ফোর্স অ্যাট্রাকশন বিটুইন, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির মধ্যে আকর্ষণ বল দ্বারা সংজ্ঞায়িত করা হয় কি? দুটি চার্জ, দুটি ভর, দুটি চুম্বক, একাধিক ভর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুটি ভরকে এখানে আকর্ষণ বা বিকর্ষণ, একটু আগে যেটা বললাম, দুটো বস্তু থাকলে দুটোর ভর, একটার m1 একটার m2 হলে, তাহলে এই দুটো ভরকেই কিন্তু আকর্ষণ এবং বা বিকর্ষণ বল দ্বারা সংজ্ঞায়িত করা যায়। ঠিক আছে, এই যে একটু আগে যেটা বললাম, f ভ্যারিয়াস টু gmm বাই m1 m2 বাই r স্কয়ার, আর মানে বস্তু দুটির মধ্যবর্তী এখানে দূরত্বের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেন দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা 2018-তে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে মধ্যাকর্ষণ বল নির্ভর করে না তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর, তাদের ভরের পণ্যের ওপর, মহাকর্ষীয় ধ্রুবকের ওপর, তাদের ভরের সমষ্টির ওপর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাদের ভরের সমষ্টির ওপর কিন্তু কোনো নির্ভর করে না। মধ্যাকর্ষণ বলের মধ্যবর্তী দূরত্বের একটা m1 আর একটা m2 হয়ে গেলে তাহলে তাদের ভরের ওপর নির্ভর করছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা যদি d হয় তার উপর নির্ভর করছে। ঠিক আছে, কিন্তু সমষ্টির ওপর কোনো কিছু নির্ভর করে না। চলে আসো আজকের 4 নম্বর কোশ্চেন। বলছে এসআই ইউনিট অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, জি কে বলা হয় যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আছে এর একক কি? এসআই একক। তো এইটার এসআই একক হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, অর্থাৎ নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এরকম তুমি লিখতে পারো। ঠিক আছে, এই জি এর মানটা, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা কত হয়? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এটাও কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই মানও আসে, আবার এর এককটাও আসে। ঠিক আছে, চলে আসো 5 নম্বর কোশ্চেন। বলেছে নিচের কোনটি গ্রহের দেহের জন্য কেপলারের নিয়ম সম্পর্কে সত্য নয়? কেপলারের নিয়ম সম্পর্কে সত্য নয় কোনটা? এনটিপিসিতে আসা। তো কেপলারের নিয়ম সম্পর্কে সত্য নয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে কক্ষপথের সময়কাল গ্রহের ভরের ওপর নির্ভর করে, এটা কিন্তু কেপলারের সূত্র থেকে বলে না। তো কেপলারের সূত্রগুলো এক এক করে দেখে নাও, কেপলারের সূত্রগুলো এক এক করে দেখে নাও। বলা হচ্ছে যে সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, যার একটি
কেন্দ্রে থাকে, অর্থাৎ কেন্দ্রে সূর্য অবস্থান করছে। ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে কেপলারের কি বলা হচ্ছে, যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে একটি গ্রহের ক্ষেত্রফলের বেগ স্থির থাকে, যা বোঝায় একটি গ্রহের কৌণিক ভরবেগ স্থির থাকে। তাহলে প্রথম সূত্র থেকে বললাম কি, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং সেন্টারে কেউ থাকছে, সূর্য থাকছে। সেকেন্ড থেকে বলা হচ্ছে যে এদের কৌণিক ভরবেগগুলি স্থির থাকে, যে গ্রহগুলো ঘুরছে তাদের কৌণিক ভরবেগ স্থির থাকে। আর 3 নম্বর সূত্র থেকে কি বলছে, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিপাশে একটি গ্রহের বিপ্লবের সময়কাল, অর্থাৎ ঘূর্ণনের সময়কাল, তার ঘূর্ণনের সময়কালের বর্গ তার অর্ধ প্রধান অক্ষের ঘনক্ষেত্রের সাথে সরাসরিভাবে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ অক্ষ যেটা হচ্ছে সেই অক্ষের অর্ধেকের স্কোয়ারের সঙ্গে কি বলেছে, কিউবের সঙ্গে সরাসরি সমানুপাতিক হয়ে যায়। ঠিক আছে, সময়কালের বর্গ দ্যাট ইজ টি স্কোয়ার ভ্যারিয়াস টু আর কিউব এরকম হয়ে যায়। বোঝা গেল কি বললাম, টি স্কোয়ার মানে হচ্ছে সময়কাল যেটা টি রয়েছে সেই টি এর বর্গ কি হয়ে যাচ্ছে, কি প্রধান অক্ষের ঘনক্ষেত্রের সাথে, ঘনক্ষেত্রের প্রধান অক্ষ যদি আর হয়ে যায় তাহলে আর এর কিউবের সাথে সরাসরি সমানুপাতিক বলে দিয়েছে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনে চলে আসো। 6 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, নিচের কোনটি দুর্বল বল। ঠিক আছে, উইক ফোর্স কোনটি, দেখো আরআরবি গ্রুপ ডিতে আসে, ভরবেগ বল, মহাকর্ষ বল, ভর নাকি স্বল্প পরিসরের বল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাকর্ষ বল হচ্ছে একটি দুর্বল বল। ঠিক আছে, চল 7 নম্বর কোশ্চেনে চলে আসো। 7 নম্বরে আমাদের কি বলেছে, দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যেকার বলের ওপর কি প্রভাব পড়বে। মহাকর্ষীয় বল 4 গুণ বৃদ্ধি পাবে, মহাকর্ষীয় বল ডবল হয়ে যাবে, 2 গুণ কমে যাবে, 4 গুণ কমে যাবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, মহাকর্ষীয় বল 4 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ হয়ে গেলে। তো দেখো মহাকর্ষীয় বলের ফর্মুলাটা কি, জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। কি করে আসছে দেখে নাও। তো এখান থেকে তুমি কি করতে পারো বলো, এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো জি তো মহাকর্ষীয় ধ্রুবক, জি কোনো পাল্টাচ্ছে না, তাহলে শুধুমাত্র যদি আমি এইটুকুনি নিয়ে কাজ করি, এবার মধ্যবর্তী দূরত্ব ডবল হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব কনস্ট্যান্ট আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি ডবল হয়ে যায় তাহলে জি m1 m2 আছে, আর এর জায়গায় ধরে নাও 2r হয়ে গেছে, 2r স্কোয়ার, তাহলে f ইজ ইকাল টু জি m1 m2 বাই 4r স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আগেরটা আমি যদি f1 নাম দিই, এটাকে যদি f2 নাম দিই, তাহলে f2 কি দাঁড়াচ্ছে বলো, 1/4 যদি আলাদা করে বের করে দিই তাহলে এই আগেরটাই ফিরে আসছে f4, অর্থাৎ 4 গুণ কমে যাবে। দেখো আগেরটা বাই 4, তাহলে 4 গুণ কমে যাবে। ওকে, চলো 8 নম্বর কোশ্চেনে বলেছে, দুটি বস্তুর একটির ভর দ্বিগুণ হলে দুটি বস্তুর মধ্যেকার মহাকর্ষীয় বলের কি পরিবর্তন হয়। মহাকর্ষ বল দ্বিগুণ হয়ে যায়, মহাকর্ষ বল 3 গুণ হয়ে যায়, 4 গুণ হয়ে যাবে, নাকি অর্ধেক হয়ে যাবে। তো একই রকম ভাবে আমরা বের করতে পারি মহাকর্ষীয় বল দ্বিগুণ হয়ে যাবে। কি করে দ্বিগুণ হয়ে যাবে, দেখো এফ ভ্যারিয়াস টু এই জিনিসটা, তো এইখানে যা করা আছে আমি একবার করে বলে দিচ্ছি, এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে বলেছে একটি বস্তুর ভর দ্বিগুণ, ধরো m এর জায়গায় 2m হয়ে গেল, তাহলে জি ইন্টু 2m1 ইন্টু m2 যেরকম আছে বাই আর স্কোয়ার, তাহলে আগেরটার সঙ্গে কি 2 ইন্টু জি m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে এই পুরোটা আগেরটার সঙ্গে এসছে, এটা f1 যদি দিই ইজিক্যাল টু 2 ইন্টু f1। এখন যদি এটা ডবল হয়ে যায়, ধরো f2 এর মানটা কি, এই যে আগে যেটা ছিল সেটা ডবল হয়ে গেছে, তাহলে ডবল যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলো, এই ফোর্সটাও কি হয়ে যাচ্ছে, এখানে বসিয়ে দিলে আমাদের কি নতুন যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে আগেরটার দিক। ঠিক আছে, এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন যেটা আছে গ্রুপ ডি 2018-তে আসা, বলেছে যদি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয়, বস্তুর মধ্যে বল কিরকম পরিবর্তন হবে। বল হবে 9 গুণ, একই রকম। বস্তুর ভর 3 গুণ করা হয়, আগেরটা যেহেতু দ্বিগুণ করা হয়েছিল, আগেরটা কি বলেছিল, আগেরটা দেখো বলেছে যে এই 8 নাম্বারটা একটির ভর দ্বিগুণ করা হয়েছে, একটির ভর ডবল করা হয়েছে, আর এখানে কি বলেছে দুটি বস্তুর ভরই 3 গুণ করে বাড়িয়েছে, তাহলে দুটোই 3 গুণ করে, প্রথমটাও 3 গুণ বাড়লো, দ্বিতীয়টাও 3 গুণ বাড়লো, টোটালটা কত হয়ে গেল 9 গুণ বাড়লো। একই সূত্র থেকে তোমরা করে ফেলতে পারো, এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার।
তাহলে এখান থেকে কত সুন্দর করে নিউমেরিক্যাল গুলো করা যায় দেখতে পাচ্ছ, এবং এই টাইপ গুলো কিন্তু একটা করে আসে পরীক্ষায়। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন তো হয়েই গেল। এরপরে 10 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে মহাকর্ষণ বল ড্যাশ বস্তুর মধ্যে বিদ্যমান, কিন্তু গ্রহের মতো বস্তুর ভর খুব বেশি না হয় অনুভব করা যায় না। এখানে কি হয়ে যাবে, এইখানে হয়ে যাবে প্রত্যেকটা বস্তুর মধ্যে বিদ্যমান। ধরো আমি বসে আছি এখানে, আমার সামনে আমার কম্পিউটার স্ক্রিনটা আছে, ঠিক আছে, এখানে ধরো আমি আছি, এখানে আমার সামনে ধরো কম্পিউটার স্ক্রিনটা আছে। তো এই দুটো জিনিসের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, কিন্তু তাহলে তো সব বস্তু একসঙ্গে লেগে দলা পাকিয়ে যাবে, তাই না? আমার সঙ্গে কম্পিউটার স্ক্রিনটা এসে ধাপ করে লাগবে, লেগে সব দলা করে হয়ে যাবে একবার। কিন্তু ব্যাপারটা তা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এতটাই কম, মাঝখানে যত রকমের বাধা আছে, বায়ুর বাধা বলো, ভর আছে যার যার, তার একটা বাধা আছে, সমস্তটা জুড়ে কি হয়ে যাচ্ছে, তারা যে জায়গায় আছে সেই জায়গায় স্থির থাকছে। অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যেই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান রয়েছে, কিন্তু এগুলোর ভর খুব বেশি না হয় এগুলোকে অনুভব করা যায় না। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন চলে আসো। দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন অন অবজেক্ট ইজ কল্ড, অর্থাৎ কোনো বস্তুর ওপর অভিকর্ষ বলকে কি বলা হয়? অভিকর্ষ বলকে বলা হয় ওজন। ঠিক আছে, এবং ওজনের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে বলো, W ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, W ইজ ইকুয়াল টু mg। ওজন ইজ ইকুয়াল টু W ফর ওয়েট ইজ ইকুয়াল টু m ফর ভর, আর g হচ্ছে গ্র্যাভিটেশন। জি এর মানটাকে, জি হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, জিকে ত্বরণও বলা যায়। বলেছে যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি আবিষ্কার করেছিলেন কে? স্যার আইজাক নিউটন, হেনরি ক্যাভেন্ডিশ, জন ডাল্টন নাকি ল্যাভয়েশিয়ার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ জি কে আবিষ্কার করেন, জি বা মহাকর্ষীয় ধ্রুবক। তা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটি অ্যাপ্লাইজ, অর্থাৎ মহাকর্ষণ সার্বজনীন নিয়ম প্রযোজ্য হয় সূর্য গ্রহ, পৃথিবী এবং চাঁদ বস্তুর যে কোনো দুটো জোড়ার মধ্যে। তাই এটা আমি এই কেবল আবার বলে দিয়েছিলাম যে কোনো দুটো জোড়ার মধ্যে এটা বিদ্যমান থাকে। ঠিক আছে, এবং এই জি এর মান কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, বা এরকম ভাবে এককটাও হয় নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস। চলে আসো 14 নম্বর কোশ্চেনে। এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এই যে এটা এরকম ভাবে লিখেছে, এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু একটা ক্যাপিটাল এম একটা স্মল এম বাই ডি স্কোয়ার, ডি মানে মধ্যবর্তী দূরত্ব। এই ফর্মুলাটাকে সূত্রে জি কে কি বলা হয়? তো জি কে কি বলা হয় আমরা জানি, জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে পৃথিবী কোনো জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করে, এই কারণে মহাকর্ষীয় বল কেন্দ্রাভিমুখী বল, তড়িৎচুম্বকীয় বল নাকি কেন্দ্রাতিক বল? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মহাকর্ষীয় বল। ঠিক আছে, মহাকর্ষীয় বল। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে নিচের কোনটি মহাকর্ষের সার্বজনীন নিয়মের সাথে সম্পর্কিত নয়? শক্তি যা আমাদেরকে পৃথিবীতে আবদ্ধ করে, পৃথিবীর চারিপাশে চাঁদের গতিবিধি, চাঁদ এবং সূর্যের কারণে জোয়ার, চাঁদের চারিপাশে পৃথিবীর গতিবিধি। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে চাঁদের চারিপাশে পৃথিবীর গতিবিধি সার্বজনীন মহাকর্ষ নিয়মের সঙ্গে সম্পর্কিত নয়। 17 নম্বর কোশ্চেন দেখো। বলেছে যে কোনো দুটি ভৌত বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলা হয়? ঘর্ষণ বল, মহাকর্ষ বল, কেন্দ্রামুখী বল নাকি যান্ত্রিক বল? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মহাকর্ষ বল। এটা হয়ে যাচ্ছে কি মহাকর্ষ বল। বোঝা গেল, মহাকর্ষ বল। 18 নম্বর কোশ্চেনটাই চলে আসো। বলেছে কোন শক্তি আমাদের সৌরজগতের গঠন বজায় রাখে? কোন শক্তি আমাদের সৌরজগতের গঠনকে বজায় রাখে? স্থিতিস্থাপক, ইলেকট্রোস্ট্যাটিক, যান্ত্রিক বল নাকি মহাকর্ষীয় বল? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মহাকর্ষীয় বল। কি কাজ করে? মহাকর্ষীয় বল সৌরজগতে সূর্য এবং মহাজাগতিক বস্তু নিয়ে গঠিত, যা এই সিস্টেমে মহাকর্ষ বল দ্বারা ধারণ করা হয়। গ্রুপ ডি 2018-তে আসা কোশ্চেন দেখে নাও। 19 নম্বর কোশ্চেন। বলে দিয়েছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের প্রতীক, এটা হচ্ছে জি। তাহলে একটা জায়গা থেকে বিভিন্ন শিফটে বিভিন্ন রকমের প্রশ্নগুলো কিন্তু আসছে। ঠিক আছে, জায়গা কিন্তু একটাই, সেই মহাকর্ষণ বল বা নিউটনস ল যাই বলো না কেন, তার মহাকর্ষ সূত্র থেকে ঘুরিয়ে ফিরে দেখো কতগুলো কোশ্চেন আসছে।
তো এটা তো বলেই দিলাম। জি 20 নাম্বার কোশ্চেনে চলে আসো। আজকের শেষ কোশ্চেন বলে দিয়েছে, নিচের কোনটি মহাকর্ষের উদাহরণ নয়? নিচের কোনটি মহাকর্ষের উদাহরণ নয়? গ্রহের বায়ুমণ্ডলকে তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া রোধ করা, একটি ব্ল্যাক হোলের ঘূর্ণনে সাহায্য করা, তারাগুলিকে একত্রে সংযুক্ত করা, চাঁদ তার কক্ষপথে রয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে একটি ব্ল্যাক হোলের ঘূর্ণনে সাহায্য করা। এটা হচ্ছে মহাকর্ষের ব্ল্যাক হোল। দেখো যেটা আমাদের কৃষ্ণ বস্তু আছে, যেটা নিয়ে প্রচুর গবেষণা চলছে, ব্ল্যাক হোলের অস্তিত্ব যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, তাহলে কিন্তু আমাদের টাইম মেশিনও তৈরি হয়ে যেত, তাই না? টাইম মেশিনও কিন্তু তৈরি হয়ে যেত, কিন্তু এটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়, খাতা কলমেই সম্ভব। ঠিক আছে, তো এই ছিল আজকে 20টা কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষাগুলো থেকে আসা, মেনলি রেলওয়ে স্পেশাল এই সিরিজটা চলছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে। আর অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।